প্রিয় শিক্ষার্থীরা, EEE কমিউনিকেশন 2 অনলাইন ভিত্তিক লেকচার মডিউলের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিফথ লেকচারে আমরা মূলত লেকচার মডিউল 3 নিয়ে আলোচনা করব। লেকচার মডিউল 3 তে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। আমরা লেকচার 3 এবং লেকচার 4 এ আমরা সেলুলার কমিউনিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং জিএসএম আর্কিটেকচারে ব্যবহৃত কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে মূলত আমরা স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। তবে স্যাটেলাইট কমিউনিকেশনের ডিটেইলে যাবার আগে আমরা স্যাটেলাইট কমিউনিকেশনের হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম যে স্যাটেলাইটটি অরবিটে লঞ্চ করা হয়েছিল তার নাম ছিল স্পুটনিক 1 এবং এটি লঞ্চ করেছিল সোভিয়েত ইউনিয়ন, আগের রাশিয়া, বর্তমানে যেটি রাশিয়া নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়ন ভেঙেই মূলত রাশিয়া হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন এই স্পুটনিক 1 লঞ্চ করেছিল 1957 সালে। এই স্পুটনিক 1 এর কাজ ছিল মূলত রেডিও সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ করা। পরবর্তীতে 1958 সালে আরো একটি রিলে স্যাটেলাইট যার নাম ছিল স্কোর, এটি একটি কমিউনিকেশন রিলে স্যাটেলাইট, এটি লঞ্চ করা হয় 1958 সালে। রিলে স্যাটেলাইটের কাজ মূলত একটি আর্থ স্টেশন থেকে যে সিগন্যাল ট্রান্সমিট করা হবে, রিলে স্যাটেলাইট সে সিগন্যালটিকে রিসিভ করে আরো একটি আর্থ স্টেশনে সেই সিগন্যালটিকে রিলে অথবা রিট্রান্সমিট করে দিবে। এটি মূলত রিলে স্যাটেলাইটের কাজ। রিলে স্যাটেলাইট মূলত ব্যবহার করা হয় কেননা আমাদের পৃথিবী যে বাঁকানো, সে কারণে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় কিন্তু ট্রান্সমিশন ডিরেক্ট লাইন অফ সাইটে ট্রান্সমিশন করা যায় না। সে কারণে একটি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু পৃথিবীর এই যে বক্রতা, এটিকে অ্যাভয়েড করা যায়। অর্থাৎ তখন স্যাটেলাইট যেহেতু আর্থের উপরে, তখন স্যাটেলাইট কিন্তু বৃত্তের এপাশটাও দেখতে পাচ্ছে ওপাশটাও দেখতে পাচ্ছে। তাহলে বৃত্তের দুটি বিন্দুকে, বৃত্তচাপের দুটি পাশে যে দুটি বিন্দু রয়েছে এই দুটি বিন্দুকে সে রিকানেক্ট করতে পারে এই রিলে করার মাধ্যমে। সেটিই ছিল স্যাটেলাইট কমিউনিকেশনের উদ্দেশ্য। পরবর্তীতে 1960 সালে স্যাটেলাইট বেলুন ভিত্তিক একটি স্যাটেলাইট লঞ্চ করা হয় যেটির নাম ছিল ইকো 1 এবং পরবর্তীতে 1962 সালে বেল ল্যাবরেটরি এবং AT&T প্রচেষ্টায় তৈরি করা টেলস্টারের প্রথম স্যাটেলাইট লঞ্চ করা হয় 1962 সালে এবং পরবর্তীতে টেলস্টারের অনেকগুলো সিরিজ অফ স্যাটেলাইট কিন্তু অরবিটে এখনো রয়েছে। এটি মূলত স্যাটেলাইট কমিউনিকেশনের হিস্ট্রি, প্রথম দিকে যে স্যাটেলাইটগুলো প্রথম লঞ্চ করা হয়েছিল সেই স্যাটেলাইটগুলো। এবং যদিও স্যাটেলাইটের যাত্রা শুরু হয় 1957 সালে, বাংলাদেশ সেই স্যাটেলাইট যুগে পদার্পণ করে 2018 সালে 11ই মে। মূলত 11ই মে 2018 সালে বঙ্গবন্ধু 1 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। এটি মূলত একটি জিওসিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট, এটি লঞ্চ করা হয় 11ই মে 2018 এবং এই স্যাটেলাইটের যে গ্রাউন্ড স্টেশনটি রয়েছে সেটি রয়েছে মূলত দুটি জায়গায়, একটি হচ্ছে গাজীপুরে এবং অন্যটি হচ্ছে রাঙামাটির বেতবুনিয়ায়। এই দুটি জায়গা থেকে এই স্যাটেলাইটটিকে কন্ট্রোল করা হয় এবং এই স্যাটেলাইটটি মূলত একটি কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং স্যাটেলাইট, মূলত একটি কম স্যাটেলাইট বলতে পারি আমরা। এবার আমরা চলে আসবো স্যাটেলাইট মিশনে, অর্থাৎ আমাদের অরবিটে যতগুলো স্যাটেলাইট রয়েছে এই সবগুলো স্যাটেলাইটের কাজ কি, আসলে কি ধরনের স্যাটেলাইট। স্যাটেলাইটগুলোর অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে স্যাটেলাইটের গঠন এবং স্যাটেলাইটের ধরন কিন্তু আলাদা হয়। যেমন এখানে অ্যাপ্লিকেশনের উপর স্যাটেলাইটগুলোকে আলাদা করা হয়েছে। টোটাল যে স্যাটেলাইটটি রয়েছে অরবিটে, স্যাটেলাইটগুলো রয়েছে বিভিন্ন অরবিটে, সেই স্যাটেলাইটগুলোর ক্লাসিফিকেশন এবং পার্সেন্টেজ দেখানো হচ্ছে। প্রথমেই চলে আসবো সবচেয়ে বেশি যে স্যাটেলাইট অরবিটে রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট 66%। এই 66% স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশ তারা মূলত কমিউনিকেশন পারপাসে, টেলিভিশন এবং বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সমিশনের জন্য এ ধরনের স্যাটেলাইট ইউজ করে। এটি মূলত কমিউনিকেশন পারপাসেই ব্যবহার করা হয়। আরো একটি স্যাটেলাইট হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট 7%। নেভিগেশন স্যাটেলাইটের উদ্দেশ্য হচ্ছে মূলত জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই গ্লোবাল পজিশনিং সিস্টেম মূলত পৃথিবীর কোন জায়গায়, অর্থাৎ কোন লংগিটিউড, ল্যাটিটিউড অথবা অল্টিটিউডে আমরা রয়েছি সেটি মূলত এই নেভিগেশন স্যাটেলাইটের মাধ্যমে বোঝা যায়। আরো একটি স্যাটেলাইট হচ্ছে মিলিটারি সার্ভাইলেন্স স্যাটেলাইট, এটির মাধ্যমে মূলত
একটি দেশ আরেকটি দেশের স্পাইং করে অথবা মিলিটারি স্ট্রেংথ চেক করে, ব্যাটলফিল্ড অর্থাৎ যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করে, কোনো একটি জায়গায় অথবা কোনো একটি দেশের তার শত্রু রাষ্ট্রের সামরিক যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাকে সে স্পাইং করে। এটি মূলত মিলিটারি সার্ভাইলেন্স স্যাটেলাইট হিসেবে ব্যবহার করা হয়। আর্থ অবজারভেশন অথবা রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে 5%। আর্থ অবজারভেশন বলতে আমরা মূলত বোঝাচ্ছি এনভায়রনমেন্ট অথবা আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু পর্যবেক্ষণের জন্য যে স্যাটেলাইট ব্যবহার করা হয়। আর্থ অবজারভেশন স্যাটেলাইটের একটি হচ্ছে মেটেরোলজি স্যাটেলাইট। মেটেরোলজি স্যাটেলাইট নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের বিভিন্ন জায়গার, পৃথিবীর বিভিন্ন জায়গার ম্যাপ তৈরি করার জন্য মূলত এ ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়। এটি হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। আমরা আরো একটি স্যাটেলাইটের ধরন দেখব, এটি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স অথবা স্পেস ফিজিক্স স্যাটেলাইট। এটি হচ্ছে টোটাল স্যাটেলাইটের 5%। এই স্যাটেলাইটটি মূলত ব্যবহার করা হয় গ্যালাক্সি, স্টার, প্ল্যানেট এবং পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, সুপারনোভা কিভাবে হয় এবং আমাদের পৃথিবীর বাইরে যে প্রাণীর সন্ধান আছে সেটি করার জন্য এই ধরনের স্যাটেলাইট অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্স অথবা স্পেস সায়েন্স স্যাটেলাইট মূলত ব্যবহার করা হয়। আর্থ সায়েন্স অথবা মেট্রোলজি স্যাটেলাইট হচ্ছে টোটাল স্যাটেলাইটের 5%। এই স্যাটেলাইট মূলত ব্যবহার করা হয় ডেডিকেটেড ভাবে, নির্দিষ্টভাবে শুধুমাত্র আমাদের অ্যাটমসফিয়ার এবং ওয়েদার অবজার্ভ করার জন্য। আমফান এবং নিঃসর্গ এই ধরনের যে ঘূর্ণিঝড়গুলো আছে আমরা দেখেছি, এগুলো অবজার্ভ করার জন্য এবং ওয়েদারের ফোরকাস্ট দেওয়ার জন্য এ ধরনের মেটেরোলজিক্যাল যে স্যাটেলাইটগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। এর বাইরে অন্যান্য আরো অনেক ধরনের স্যাটেলাইট রয়েছে, এগুলো হচ্ছে 6%। এবার আমরা চলে যাব স্যাটেলাইট সিস্টেমের এলিমেন্টসে। স্যাটেলাইট সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্পেস সেগমেন্ট এবং অন্যটি হচ্ছে গ্রাউন্ড সেগমেন্ট। স্পেস সেগমেন্টে আমাদের অরবিটে যে স্যাটেলাইটটি রয়েছে সেই স্যাটেলাইটটি এবং গ্রাউন্ডে যে টিটিসি গ্রাউন্ড স্টেশন রয়েছে সেটি এবং এসসিসি। টিটিসি হচ্ছে টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড অথবা ট্র্যাকিং টেলিমেট্রি অ্যান্ড কমান্ড গ্রাউন্ড স্টেশন এবং এসসিসি হচ্ছে স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার। এর মাধ্যমে মূলত স্পেস সেগমেন্ট অর্থাৎ স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন রাখা যায় এবং স্যাটেলাইটকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটি হচ্ছে স্পেস সেগমেন্টের অংশ এবং আর্থ স্টেশনের অংশ হচ্ছে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রাউন্ড সেগমেন্টে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আর্থ স্টেশন। আর্থ স্টেশনও আবার অনেক ধরনের হয়, ফিক্সড আর্থ স্টেশন, মুভেবল আর্থ স্টেশন অর্থাৎ যেগুলো একটি ভেহিকলে স্থাপন করা হয় এবং আরেকটি হচ্ছে পোর্টেবল হ্যান্ড হোল্ড ডিভাইস যেটি মানুষ ক্যারি করতে পারে, সেই ধরনের বিভিন্ন ধরনের আর্থ স্টেশন রয়েছে। এবার আমরা চলে যাব আমাদের স্পেস সেগমেন্টে। স্পেস সেগমেন্টে যে কম্পোনেন্টগুলো আছে তার মধ্যে একটি আমি ইতিমধ্যে বলেছি, ট্র্যাকিং টেলিমেট্রি অ্যান্ড কমান্ড। এর আরেকটি নাম হচ্ছে ট্র্যাকিং টেলিমেট্রি কমান্ড অ্যান্ড মনিটরিং। এই নামগুলো যদি আমরা ভাঙি তাহলে এই সেগমেন্টের, এই স্পেস সেগমেন্টের যে সাবসিস্টেম তার সম্পর্কে ধারণা করতে পারবো। ট্র্যাকিং মানেই হচ্ছে কোনো কিছু লোকেশনকে বের করা, অর্থাৎ অরবিটে একটি স্যাটেলাইট নির্দিষ্ট কোন পজিশনে আছে, কোন অপারেটিং উইন্ডোতে আছে সেটি খুঁজে বের করাই হচ্ছে ট্র্যাকিং। টেলিমেট্রি মানে হচ্ছে অনেক দূরবর্তী কোনো স্থানে, অনেক দূর থেকে আমরা যদি কোনো কিছুর ইনফরমেশন কালেক্ট করি অথবা যেটিকে আমরা বলি রিমোট সেন্সিং, কোনো একটি প্যারামিটার অথবা কোনো ধরনের মেজারমেন্ট আমরা যদি অনেক দূরের কোনো জায়গা থেকে কালেক্ট করি তাহলে সেটি হচ্ছে টেলিমেট্রি। এবং কমান্ড আমরা বুঝতে পারছি আর্থ স্টেশন থেকে স্পেসক্রাফট অথবা স্যাটেলাইটে আমরা যে ধরনের ইনস্ট্রাকশন পাঠাই সেটি হচ্ছে মূলত কমান্ড। এবং মনিটরিং আমরা বুঝতেই পারছি যে স্যাটেলাইটের অবস্থান, স্যাটেলাইট যে কাজগুলো করছে সেগুলো মনিটরিংই হচ্ছে টিটিসির কাজ। স্পেস সেগমেন্ট মূলত দুটি জিনিস নিয়ে তৈরি, একটি হচ্ছে পেলোড এবং একটি হচ্ছে প্ল্যাটফর্ম। পেলোড বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের স্যাটেলাইটে যে সকল কম্পোনেন্ট রয়েছে অথবা স্যাটেলাইট যদি একটি কমপ্লিট সিস্টেম হয় তাহলে তার যে সাবসিস্টেম গুলো রয়েছে প্রত্যেকটি হচ্ছে এক একটি পেলোড। এর মধ্যে একটি পেলোড হচ্ছে আমাদের ট্রান্সপন্ডার। ট্রান্সপন্ডার মূলত একটি সাবসিস্টেম যার কাজ হচ্ছে
আর্থ স্টেশন থেকে যে সিগন্যাল ট্রান্সমিট করা হবে সেই ট্রান্সমিটেড সিগন্যালকে এই ট্রান্সপন্ডার রিসিভ করবে, সেই সিগন্যালকে সে অ্যাম্প্লিফাই করবে এবং যে সিগন্যালটি রিসিভ হয়েছে তার যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নতুন একটি ফ্রিকোয়েন্সিতে সিগন্যালকে শিফট করবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি শিফট করে সেই সিগন্যালকে আবার আরো একটি আর্থ স্টেশনে সে রিট্রান্সমিট করবে। এটি মূলত ট্রান্সপন্ডারের কাজ। সুতরাং ট্রান্সপন্ডার যে কাজ করছে তার মধ্যে একটি হচ্ছে আর্থ স্টেশন থেকে পাঠানো সিগন্যালকে সে রিসিভ করে, সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি শিফট করে পরে আরো একটি আর্থ স্টেশনে সে রিট্রান্সমিট করে। এটি মূলত ট্রান্সপন্ডারের কাজ। আর প্ল্যাটফর্ম হচ্ছে সকল সাবসিস্টেম অথবা পেলোড যেখানে বসানো থাকে, অর্থাৎ সকল সাবসিস্টেম যেখানে আমাদের বসিয়ে সবগুলো সাবসিস্টেমকে একসাথে করা হয়, কানেক্ট করে একসাথে কাজ করতে বলা হয় ইন্টিগ্রেটেড অবস্থায়, সেটি মূলত প্ল্যাটফর্ম। এবার আমরা চলে আসব স্পেস সেগমেন্টের আর একটু ডিটেইলে। স্পেস সেগমেন্টে আমাদের বেশ কয়েকটি ফেজ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্যাটেলাইট লঞ্চিং ফেজ, আরেকটি হচ্ছে ট্রান্সফার অরবিট ফেজ, ডিপ্লয়মেন্ট, অপারেশন। প্রথমেই আমরা চলে যাব স্যাটেলাইট লঞ্চিং ফেজে। স্যাটেলাইট লঞ্চিং ফেজ বলতে আমরা সকলেই দেখেছি যে স্যাটেলাইট যখন আর্থ স্টেশন থেকে আমাদের একটি পৃথিবী পৃষ্ঠ থেকে আমাদের গ্রাউন্ড থেকে যখন স্যাটেলাইটটি লঞ্চ করা হয় তখন লঞ্চিং প্যাড থেকে অনেকগুলো প্রপেলারের মাধ্যমে যখন একসাথে অনেকগুলো প্রপেলার ব্লাস্ট হয় তখন মূলত আমাদের স্যাটেলাইটটি উপরের দিকে উঠতে থাকে, রকেটটি উপরের দিকে উঠতে থাকে। তাহলে স্যাটেলাইটের চারপাশে স্যাটেলাইটটি উপরে বসানো থাকে এবং স্যাটেলাইটের নিচে যে পুরো অংশটি আছে এটি মূলত প্রপেলার অথবা রকেট, যেটি স্যাটেলাইটকে ক্যারি করে উপরে নিয়ে যায়, যেটি সাহায্য করে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সকে পার হয়ে উপরে যাওয়ার জন্য, মহাকাশে যাওয়ার জন্য, মহাশূন্যে যাওয়ার জন্য। তাহলে মূলত এই প্রপেলার এবং রকেটের মাধ্যমে যখন স্যাটেলাইটটি আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাভয়েড করে উপরে যাচ্ছে, এইটা কি আমরা মূলত বলছি স্যাটেলাইটের লঞ্চিং ফেজ। অর্থাৎ স্যাটেলাইট আর্থের সারফেস ছেড়ে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাভয়েড করে যখন আমাদের আকাশে প্রবেশ করলো তখনই মূলত এটি হচ্ছে স্যাটেলাইটের লঞ্চিং ফেজ। পরবর্তীতে হচ্ছে ট্রান্সফার অরবিট ফেজ। প্রত্যেকটি স্যাটেলাইটের জন্য কিন্তু একটি নির্দিষ্ট অরবিট ফিক্স করে দেওয়া আছে, একটি অরবিট ফিক্স করে দেওয়া আছে, সেই অরবিটেই মূলত স্যাটেলাইটটি প্লেস করা হয় এবং সেই প্রি অ্যালোকেশনটি নেওয়া হয়। এখন এই প্রি অ্যালোকেশন অনুযায়ী স্যাটেলাইটকে তার নির্দিষ্ট অরবিটে কিন্তু বসাতে হবে। সেই বসানোর জন্য মূলত এটি হচ্ছে ট্রান্সফার অরবিটের ফেজ। যখনই আমাদের লঞ্চিং ফেজটি শেষ হয়ে গেল তখন কিন্তু আমাদের প্রপেলার এবং রকেটগুলো নিচে পড়ে যাবে এবং তখন স্যাটেলাইটের সাথে কিছু থ্রাস্টার কানেক্ট করা থাকে। সেই থ্রাস্টারের কাজ হচ্ছে সেই থ্রাস্টারগুলো বার্ন করে, থ্রাস্টারগুলো অ্যাক্টিভেট করে আমরা স্যাটেলাইটকে নির্দিষ্ট একটি অরবিটে, অর্থাৎ যে অরবিটটি এই স্যাটেলাইটের জন্য নেওয়া হয়েছে সে অরবিটে প্লেস করা পর্যন্ত যে কাজটি সেটি হচ্ছে ট্রান্সফার অরবিট ফেজ। পরবর্তীতে যে ফেজটি আছে তার নাম হচ্ছে ডিপ্লয়মেন্ট। যাই হোক, এখানে একটি শব্দ আমি বলেছি, তার নাম হচ্ছে থ্রাস্টার। থ্রাস্টার হচ্ছে অনেকটা রকেটের মতো। থ্রাস্টার হচ্ছে ছোট ছোট বেশ কিছু রকেট ইঞ্জিন, যেটি মূলত আমি অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট করে স্যাটেলাইটকে একটি নির্দিষ্ট ডিরেকশনে আমি নিয়ে যেতে পারি, অর্থাৎ স্যাটেলাইটের ডিরেকশন আমি চেঞ্জ করতে পারি এবং স্যাটেলাইটের অল্টিটিউড অর্থাৎ সারফেস থেকে স্যাটেলাইটটি কতটুকু উচ্চতায় থাকা প্রয়োজন সেটি আমি চেঞ্জ করতে পারি এই থ্রাস্টার অর্থাৎ ছোট ছোট রকেটের মাধ্যমে। পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে ডিপ্লয়মেন্ট ফেজ। ডিপ্লয়মেন্ট ফেজ মূলত যখন স্যাটেলাইটটি তার নিজের অরবিটে বসে গেল তখন তার যে সাবসিস্টেম গুলো আছে, তার যে পেলোড গুলো আছে সেগুলো মূলত অপারেশন করার কাজ করা শুরু করার আগে ডিপ্লয় করে নিতে হয়। যেমন একটি হচ্ছে আমাদের সোলার প্যানেল, যেটি সোলার প্যানেল প্রথমে যখন আমি লঞ্চ করি তখন সোলার প্যানেলটি গোটানো অবস্থায় থাকে এবং যখন আমি অরবিটে প্লেস করা হয়ে গেল তখন এটি ডিপ্লয় হয়, সোলার প্যানেলটি খুলে যায় এবং এর বাইরে আরো যে বিভিন্ন সাবসিস্টেম আছে যেমন রাডার সাবসিস্টেম, সেই রাডারটি ওপেন হয় এবং তখন রাডার সিস্টেমটি অ্যাক্টিভেট করার জন্য প্রস্তুত হয়। পরবর্তী ফেজটি হচ্ছে অপারেশন ফেজ। অপারেশন ফেজ নাম থেকেই বোঝা যাচ্ছে
এর মাধ্যমে মূলত আমরা এসএসসি এবং টিটিসির কাজটি শুরু করতে পারবো। অর্থাৎ আমাদের গ্রাউন্ড স্টেশনে আমাদের যে টিটিসি সিস্টেমটি আছে সেই টিটিসি সিস্টেমের সাথে সে কমিউনিকেশন তৈরি করতে পারবে। অর্থাৎ এই ফেজে এসে আমাদের স্যাটেলাইটের সাথে আমাদের গ্রাউন্ড যে টিটিসি সাবসিস্টেম রয়েছে তার কন্ট্রোল এবং মনিটরিং লিংক তৈরি হয় এবং আমাদের স্যাটেলাইট যদি ডিস্টর্টেড হয়ে যায়, স্যাটেলাইট যে অরবিটে থাকার কথা সেই অরবিট থেকে সে যদি সরে যায়, বিচ্যুত হয়ে যায়, তখন মূলত কমান্ড দিয়ে স্যাটেলাইটের কিছু থ্রাস্টারকে অ্যাক্টিভেট করে স্যাটেলাইটকে আবার একটি নির্দিষ্ট অরবিটাল পজিশনে নিয়ে আসা হয়। এবং স্যাটেলাইটের একটি অপারেটিং উইন্ডো রয়েছে, অর্থাৎ আর্থ স্টেশন থেকে পুরো অরবিট অর্থাৎ পুরো মহাশূন্যকে কিন্তু দেখা যায় না, মহাকাশকে দেখা যায় না। শুধু মহাকাশের একটি আর্থ স্টেশন মহাকাশের একটি নির্দিষ্ট অংশকে দেখতে পারে, আর সেটি হচ্ছে অপারেটিং উইন্ডো। তাহলে এই স্যাটেলাইটকে সবসময় আর্থ স্টেশনের একটি অপারেটিং উইন্ডোতে থাকতে হবে। যেমন বঙ্গবন্ধু 1 এর কথা যদি বলি, তাহলে বঙ্গবন্ধু 1 এ গাজীপুর এবং বেতবুনিয়ায় যে আর্থ স্টেশন আছে, স্যাটেলাইট বাংলাদেশের বঙ্গবন্ধু 1 যদি এই তার অরবিট থেকে দূরে সরে যায় এবং আমাদের গাজীপুর এবং বেতবুনিয়া যে আর্থ স্টেশন আছে তার অপারেটিং উইন্ডের বাইরে চলে যায়, তাহলে কিন্তু বঙ্গবন্ধু 1 কে কখনোই খুঁজে পাওয়া যাবে না এবং তাকে ট্র্যাক করা যাবে না, তাকে কোনো ধরনের কমান্ড পাঠানো যাবে না। তাহলে এটি একটি বড় সমস্যা। সুতরাং এই টিটিসির বিশাল বড় একটি দায়িত্ব হচ্ছে স্যাটেলাইটকে তার নিজের অরবিটে রাখা, অর্থাৎ আর্থ স্টেশনের অপারেটিং উইন্ডোর মধ্যে তাকে রাখা। যদি বিভিন্ন কারণে স্যাটেলাইটের অরবিট ডিস্টর্টেড হয়ে যায়, অরবিটের পজিশন চেঞ্জ হয়ে যায়, তখন মূলত কমান্ড পাঠানো হয় টিটিসি থেকে এবং বিভিন্ন থ্রাস্টার অ্যাক্টিভেট করে অরবিট একটি নির্দিষ্ট অরবিটে স্যাটেলাইটকে প্লেস করা হয়। এই ধরনের অর্থাৎ এই যে ডিস্টরশন, অরবিটে ডিস্টরশন তৈরি হয়, অরবিট থেকে সে বিচ্যুত হয়ে যায়, এই বিচ্যুত হওয়ার পেছনে কারণ কি? মূলত কারণ হচ্ছে ইরেগুলার গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা সকলেই জানি পৃথিবীর সকল জায়গায় কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স এক নয়, বিভিন্ন জায়গার গ্র্যাভিটেশনাল ফোর্স বিভিন্ন হওয়ার কারণে এই স্যাটেলাইটের উপরে পৃথিবীর যে আকর্ষণ তাও কিন্তু ভিন্ন হয়, আর এই ভিন্নতার কারণে স্যাটেলাইটের অবস্থান চেঞ্জ হয়, অরবিটে ডিস্টরশন দেখা যায়। ঠিক তেমনি পৃথিবীর সাথে চাঁদ এবং সূর্যের যে আকর্ষণ সেটিও কিন্তু সব জায়গায় সমান নয় এবং সূর্য এবং চাঁদের যে ফোর্সটি রয়েছে এই ফোর্সের কারণে মূলত অরবিটাল ডিস্টরশন দেখা যায়। এর বাইরে আরো একটি কম্পোনেন্ট হচ্ছে এসসিসি। এসসিসি হচ্ছে স্যাটেলাইট, মূলত এটি এসসিসি, এটি মূলত এসসিসি অর্থাৎ স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার। এই স্যাটেলাইট কন্ট্রোল সেন্টারের আন্ডারে দুটি সাবসিস্টেম রয়েছে, একটি হচ্ছে ওসিসি অপারেশন কন্ট্রোল সেন্টার এবং আরেকটি হচ্ছে এসসিএফ স্যাটেলাইট কন্ট্রোল ফ্যাসিলিটি। এর মাধ্যমে মূলত স্যাটেলাইট সিগন্যালকে স্যাটেলাইট যে লিঙ্কটি আছে স্যাটেলাইটের সাথে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক যেটি তৈরি করা হয়েছে সেই সিগন্যাল মনিটর করা হয়, লিংক মেইনটেনেন্স করা হয় এবং লিংকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স রয়েছে কিনা সেটি মনিটর করা হয়। পরবর্তীতে স্পেস সেগমেন্টের লাস্ট যে ফেজটি সেটি হচ্ছে রিটায়ারমেন্ট ফেজ। নাম থেকেই বুঝতে পারছেন প্রত্যেকটি স্যাটেলাইটের কিছু নির্দিষ্ট লাইফ টাইম দিয়ে দেওয়া হয়, যখন লাইফ টাইমটি শেষ হয়ে যায় তখন কিন্তু স্যাটেলাইট তাকে দেওয়া সেই কাজগুলো নিখুঁতভাবে করতে পারে না, তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যেটি আসলে আর্থ স্টেশন থেকে অথবা টিটিসি দ্বারা সেই প্রবলেমগুলোকে রেকটিফাই করা যায় না, তখন তাদের রিডিং অথবা তাদের অবজারভেশন কিন্তু ইরোনাস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তখন স্যাটেলাইটগুলোকে রিটায়ারমেন্ট ফেজে পাঠিয়ে দেওয়া হয়, তখন স্যাটেলাইটগুলো মূলত কাজ করে না, তখন স্যাটেলাইটগুলো কাজ করে না বলে তাদেরকে একটি আনইউজড অরবিটে ডকিং করে রাখা হয়। যখন স্যাটেলাইটগুলো রিটায়ারমেন্ট ফেজে চলে গেল তখন একটি নির্দিষ্ট অরবিট রয়েছে, সে অরবিটে এই আনইউজড স্যাটেলাইটগুলোকে ডক করে রাখা হয়, অর্থাৎ প্লেস করে দেওয়া হয়, সেখানে স্যাটেলাইটগুলো কোনো ধরনের কাজ করে না, সিম্পলি সেখানে থাকে। পরবর্তীতে আমাদের রিসেন্টলি আমরা দেখেছি যে স্যাটেলাইটে আমাদের অরবিটে এত বেশি জাঙ্ক বেড়ে গেছে, এত বেশি আবর্জনা বেড়ে গেছে যে এখন বিভিন্ন ধরনের মিশনের মাধ্যমে সেই স্যাটেলাইট আমাদের অরবিটে থাকা জাঙ্কগুলোকে পৃথিবীতে নামিয়ে আনা হচ্ছে। অর্থাৎ বহু আগে যে স্যাটেলাইটগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ডকিং অরবিটে যে স্যাটেলাইটগুলো আছে ধীরে ধীরে সেগুলোকে পৃথিবীতে নামিয়ে আনা হচ্ছে।
এর মাধ্যমে ডকিং অরবিটকে ধীরে ধীরে খালি করা হচ্ছে, যাতে পরবর্তীতে অন্যান্য স্যাটেলাইটকে জায়গা দেওয়া যায় সেই ডকিং অরবিটে। এবার আমরা চলে যাব, এইমাত্র আমরা যে বিভিন্ন ফেজের কথা আলোচনা করেছি, লঞ্চিং ফেজ, অরবিট ফেজ, ডিপ্লয়মেন্ট এবং অপারেশন, এই ফেজগুলো কিভাবে কাজ করে সেটির একটি ভিডিও আমরা দেখব। দেখুন, এই স্যাটেলাইটটি এখন লঞ্চ হতে যাচ্ছে। স্যাটেলাইটের উপরে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত স্যাটেলাইট, এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে রকেট, এবং তার সাথে কিছু প্রপেলার রয়েছে। লঞ্চিং প্যাড থেকে স্যাটেলাইটটি লঞ্চ করছে। আমাদের রকেটের যে রকেটটি আছে সেটি ব্লাস্ট করা হলো এবং স্যাটেলাইট উপরের দিকে উঠছে গ্র্যাভিটেশনাল ফোর্সকে অ্যাভয়েড করে। যখন গ্র্যাভিটেশনাল ফোর্সকে সে অ্যাভয়েড করে উপরের দিকে যাচ্ছে, দেখুন বিভিন্ন ধরনের প্রপেলার গুলো নিচে পড়ে গেল এবং স্যাটেলাইটটি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাভয়েড করে নিচে সামনে এগোতে থাকলো। তখন কিন্তু প্রপেলার নিচে নেমে গেছে। আমাদের যে রকেটটি আছে সেটা কিন্তু তার সমস্ত ফুয়েল শেষ করে নেমে গেল, এবং এখন এইটুকু ছিল আমাদের হচ্ছে লঞ্চিং ফেজ। এবার ট্রান্সফার অরবিট ফেজ শুরু হয়েছে, অর্থাৎ থ্রাস্টারটি অ্যাক্টিভেট হয়ে স্যাটেলাইটকে একটি নির্দিষ্ট অরবিটে প্লেস করছে। থ্রাস্টারটি অ্যাক্টিভেট হয়ে স্যাটেলাইট একটি নির্দিষ্ট ফেজে চলে আসছে, তার যে নির্দিষ্ট ফেজ, এবং এবার থ্রাস্টারটি যে সেকেন্ডারি থ্রাস্টারটি ছিল সেটি কিন্তু চলে গেল, আমাদের আলাদা হয়ে গেল, স্যাগ্রিগেটেড হয়ে গেল, এবং এটি হচ্ছে ডিপ্লয়মেন্ট ফেজ। এখানে সোলার প্যানেল ডিপ্লয় হচ্ছে, স্যাটেলাইটে নির্দিষ্ট অরবিটে চলে এসছে এবং এই সময় সোলার প্যানেল এবং অন্যান্য যে সাবসিস্টেম আছে সেটি ডিপ্লয় হয়ে গেছে। এটি হচ্ছে ডিপ্লয় ফেজ, এবং তারপরে মূলত অপারেশনাল ফেজ শুরু হবে। টিটিসি এবং এসসিসির সাথে সে কমিউনিকেশন তৈরি করা শুরু করবে। এটি ছিল আমাদের স্পেস সেগমেন্ট। গ্রাউন্ড সেগমেন্টে মূলত যা থাকে সেটি হচ্ছে ফিক্সড অথবা ইন প্লেস টার্মিনাল, আরেকটি হচ্ছে ট্রান্সপোর্টেবল টার্মিনাল, এবং আরেকটি হচ্ছে মোবাইল টার্মিনাল। এই তিনটি টার্মিনাল নিয়ে মূলত আমাদের গ্রাউন্ড সেগমেন্ট। গ্রাউন্ড সেগমেন্টে যে টার্মিনাল, এটির একটি বলেছি ফিক্সড টার্মিনাল। Terminals mounted on residence building used to receive broadcast satellite signal. এটা মূলত কাজ করে হচ্ছে যে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটি এস্টাবলিশমেন্টের উপর বসানো থাকে, এটি নড়াচড়া করা যাচ্ছে না, এবং একটি নির্দিষ্ট বিল্ডিং এর উপরে প্লেস করা থাকে। এ ধরনের ফিক্সড টার্মিনালকে আমরা ভিসেট নামেও জানি। ছোট যে ডিভাইস গুলো ইউজ করা হয়, ছোট যে এন্টিনা গুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ভিসেট। ভিসেট একসময় খুব জনপ্রিয় ছিল, এখনো অনেক জায়গায় ব্যবহার করা হয়। ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, ভিসেট এর ফুল ফর্ম। আর ট্রান্সপোর্টেবল টার্মিনাল যেগুলো আছে সেটা হচ্ছে আর্থ স্টেশন, ওয়ান অফ দ্য ট্রান্সপোর্টেবল টার্মিনাল। আর মোবাইল টার্মিনাল তো বুঝতেই পারছেন, স্যাটেলাইট রিসিভার, আমরা যে হ্যান্ড হোল্ড যে ডিভাইস গুলো ইউজ করি, স্যাটেলাইট ফোনও কিন্তু এক ধরনের মোবাইল টার্মিনাল। গ্রাউন্ড সেগমেন্টের যে অংশগুলো বলেছিলাম তার মধ্যে ফিক্সড স্যাটেলাইট সার্ভিস, অর্থাৎ যেগুলো ফিক্সড অবস্থায় আছে, এবং আরেকটি হচ্ছে মোবাইল স্যাটেলাইট সার্ভিস, ভেহিকলে যেগুলো প্লেস করা হচ্ছে, এয়ারক্রাফটে অথবা ভেহিকলের মধ্যে অথবা শিপে, সেগুলো হচ্ছে আমাদের মোবাইল স্যাটেলাইট সার্ভিস। এবং সেখানে কিছু আছে হচ্ছে হ্যান্ড হোল্ড ডিভাইস, অর্থাৎ মোবাইল স্টেশন হিসেবে আমরা যে স্যাটেলাইট রিসিভার ইউজ করছি সেগুলো হচ্ছে গ্রাউন্ড সেগমেন্টের অংশ। এবার আমরা চলে যাব স্যাটেলাইট আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক। নাম থেকে বুঝতে পারছেন, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক আমরা সেলুলার কমিউনিকেশনে আপলিঙ্ক বলতে আমরা বুঝেছিলাম যে যখন একটি এমএস বিটিএস এ কলটি ফরওয়ার্ড করে তখন সেটি হচ্ছে আপলিঙ্ক। যেহেতু কলের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, সেজন্য এটা হচ্ছে আপলিঙ্ক। এর আরেকটি নাম হচ্ছে রিভার্স চ্যানেল, এবং আরেকটি চ্যানেল হচ্ছে ডাউনলিঙ্ক। যখন বিটিএস থেকে এমএস এ কলটি ফরওয়ার্ড করা হবে তখন সেটিকে আমরা বলেছিলাম ডাউনলিঙ্ক অথবা ফরওয়ার্ড চ্যানেল। স্যাটেলাইটের ক্ষেত্রে বিষয়টা একই রকম অনেকটা। আপলিঙ্ক বলতে যখন একটি আর্থ স্টেশন অথবা একটি ট্রান্সপোর্টেবল টার্মিনাল অথবা একটি ভিসেট অথবা এমএস থেকে, মোবাইল স্টেশন থেকে যখন স্যাটেলাইটে অর্থাৎ অরবিটে স্পেস ক্রাফটে সিগন্যাল পাঠানো হবে, তাহলে নিচ থেকে উপরের দিকে যখন সিগন্যাল পাঠানো হবে তখন সেটি হচ্ছে আপলিঙ্ক অথবা রিভার্স চ্যানেল। আর ডাউনলিঙ্ক হচ্ছে স্যাটেলাইট থেকে যখন আর্থ স্টেশন, ভিসেট অথবা মোবাইল স্টেশনে কল পাঠানো হবে তখন সেটি হচ্ছে ডাউনলিঙ্ক। এবার আমরা স্যাটেলাইটের আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক দেখব, যেটি আমি ইতিমধ্যে আলোচনা করেছি। স্যাটেলাইট থেকে
যখন হাবে, অর্থাৎ এখানে একটি ডিশ অ্যান্টেনা দেখতে পাচ্ছি যার মাধ্যমে সিগন্যাল আসলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কে ট্রান্সফার করা হচ্ছে, তাহলে এটি হচ্ছে মূলত ডাউন লিঙ্ক, যেটি স্যাটেলাইট থেকে বিভিন্ন অংশে পাঠানো হচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, বিভিন্ন আর্থ স্টেশনের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করা হচ্ছে যে লিঙ্কের মাধ্যমে, সেটি হচ্ছে ডাউন লিঙ্ক। এবং যখন আমরা আপলিঙ্কের কথা বলছি তাহলে বিভিন্ন ধরনের, যেমন এটি ভিসেট হতে পারে, ভিসেট টার্মিনাল 1, ভিসেট টার্মিনাল 2, ভিসেট টার্মিনাল 3, এরকম বিভিন্ন ধরনের ভিসেট থেকে মাল্টি এক্সেস আপলিঙ্কের মাধ্যমে যখন অনেকগুলো ডিভাইস যখন সিগন্যাল ট্রান্সমিট করছে স্যাটেলাইটে, তাহলে এটি হচ্ছে আপলিঙ্ক। এবার আমরা চলে আসব স্যাটেলাইটের ট্রান্সমিশন ব্যান্ডে। স্যাটেলাইটে 3 ধরনের ব্যান্ড ব্যবহার করা হয়, একটি হচ্ছে সি, কু, কা। সি ব্যান্ডের আপলিঙ্ক ডাউনলিঙ্ক ব্যান্ড হচ্ছে 3700 অথবা 3.7 গিগাহার্টজ থেকে 4.2 গিগাহার্টজ অথবা 4200 মেগাহার্টজ। আমরা মেগাহার্টজ দিয়েও এক্সপ্রেস করতে পারি অথবা গিগাহার্টজ দিয়েও এক্সপ্রেস করতে পারি। এবং আপলিঙ্কের ব্যান্ডউইডথ হচ্ছে 5.925 থেকে 6.425 গিগাহার্টজ। কু ব্যান্ডের অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাউনলিঙ্কের জন্য 11.7 থেকে 12.2 গিগাহার্টজ এবং আপলিঙ্কের ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 14.0 থেকে 14.5 গিগাহার্টজ। কা ব্যান্ডের অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 17.7 থেকে 21.2 গিগাহার্টজ এবং ডাউনলিঙ্কের ক্ষেত্রে, এবং আপলিঙ্কের জন্য কা ব্যান্ডের অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 27.5 থেকে 31 গিগাহার্টজ। এক্ষেত্রে সি ব্যান্ডটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কা এবং কু ব্যান্ড মূলত স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে, কমিউনিকেশনের জন্য যেটি আমি বলি, কমিউনিকেশনে খুব একটি ব্যবহার করা হয় না, কেননা এটির ফ্রিকোয়েন্সি অনেক বেশি বলে এটি রেইনের মাধ্যমে যখন বৃষ্টি হয় তখন সিগন্যাল অ্যাটেনুয়েটেড হয়ে যায়, অর্থাৎ সিগন্যালের পাওয়ার কমে যায় বলে কা এবং কু ব্যান্ড এটি স্পেসিফিক কিছু অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। এর মধ্যে আমরা একটি জিনিস খেয়াল করতে পারি, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাউন লিঙ্ক এখানে বরাবরই ফ্রিকোয়েন্সি কিন্তু আপলিঙ্কের চেয়ে কম। যেমন এক্ষেত্রে সি ব্যান্ডের কথা যদি চিন্তা করি, সি ব্যান্ডে ডাউনলিঙ্ক হচ্ছে 3.7 থেকে 4.2 গিগাহার্টজ এবং আপলিঙ্ক হচ্ছে 5.9 থেকে 6.4 গিগাহার্টজ। কা ব্যান্ড এবং কু ব্যান্ডেও কিন্তু একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এর কারণ কি আসলে, কেন আমাদের আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বেশি হয়? আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণ হচ্ছে, আপলিঙ্ক মানে হচ্ছে আর্থ স্টেশন থেকে যেটি স্যাটেলাইটে পাঠানো হয়। আর্থ স্টেশন যেটি, সেটি কিন্তু ফিক্সড, অর্থাৎ এক্ষেত্রে আমি পাওয়ার বাড়াতে পারি, এক্ষেত্রে আমি সিগন্যালে অনেক ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেহেতু এটি পৃথিবীতে আছে সুতরাং এটিতে অনেক ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট আমি অ্যাড করে ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি এবং কি সিগন্যালের পাওয়ার বাড়াতে পারি। কিন্তু আমাদের স্যাটেলাইট যেটি অরবিটে আছে তার কিন্তু ক্যাপাসিটি লিমিটেড, তার ইলেকট্রনিক ক্যাপাসিটি এবং ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন যে ক্যাপাসিটি সেটি কিন্তু লিমিটেড। সে কারণে আমরা আপলিঙ্কে বেশি ফ্রিকোয়েন্সি ইউজ করি কিন্তু ডাউনলিঙ্কে কম ফ্রিকোয়েন্সি ইউজ করি। এটি কিন্তু আমাদের সেলুলার কমিউনিকেশন সিস্টেমের পুরো বিপরীত। আমরা সেলুলার কমিউনিকেশন সিস্টেমে দেখেছি যে আপলিঙ্কে ফ্রিকোয়েন্সি কম থাকে, ডাউনলিঙ্কে ফ্রিকোয়েন্সি বেশি থাকে। অর্থাৎ সেলুলার কমিউনিকেশনের সাথে স্যাটেলাইট কমিউনিকেশনের এখানে একটি বেসিক ডিফারেন্স তৈরি হয়েছে, সেটি হচ্ছে যেখানে সেলুলার কমিউনিকেশনে আমাদের ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকে আপলিঙ্কের চেয়ে, সেখানে স্যাটেলাইট কমিউনিকেশনে আমাদের ডাউনলিঙ্কের চেয়ে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বেশি থাকে। এবং এই তিনটি ব্যান্ডের মধ্যে সি ব্যান্ড বেশি ইউজ করা হয়, কেননা সি ব্যান্ডের রেইন অ্যাটেনুয়েশন কা এবং কু ব্যান্ডের চেয়ে তুলনামূলকভাবে কম। এবার আমরা চলে আসব টাইপস অফ স্যাটেলাইট অরবিট। যে ধরনের স্যাটেলাইট অরবিট ব্যবহার করা হয় তার মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। এর মধ্যে একটি ক্লাসিফিকেশন হচ্ছে ইসেন্ট্রিসিটির উপর ভিত্তি করে স্যাটেলাইটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ইসেন্ট্রিসিটি বলতে বোঝাচ্ছে যে একটি শেপ আছে, একটি সার্কুলার শেপ আছে, সেই সার্কুলার শেপটি কি কারণে সার্কুলার থেকে অন্য বিভিন্ন ফর্মে চলে যেতে পারে তার কারণই হচ্ছে ইসেন্ট্রিসিটি। অর্থাৎ আমি সার্কুলারকে, একটি সার্কুলার শেপ আছে তাকে যদি আমি চাপ দিই তাহলে বিভিন্ন ধরনের শেপ কিন্তু তৈরি হবে। সে চ্যাপ্টা হয়ে যেতে পারে, সার্কুলার বিভিন্ন ধরনের ইলিপ্টিক্যাল শেপে তৈরি হতে পারে, অথবা প্যারাবোলিক শেপ তৈরি হতে পারে, অথবা হাইপারবোলা হয়ে যেতে পারে। অর্থাৎ ইসেন্ট্রিসিটি হচ্ছে একটি সার্কুলারকে
একটি সার্কুলার শেপ, একটি বৃত্তকে আমরা যদি বিভিন্নভাবে পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তনের উপর ভিত্তি করে এটি কখনো আহ, আমাদের ইলিপ্টিক্যাল হয়ে যেতে পারে, প্যারাবোলিক হতে পারে, হাইপারবোলা হয়ে যেতে পারে। এটাই মূলত ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটির উপর ভিত্তি করে স্যাটেলাইট অরবিটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সার্কুলার অরবিট এবং আরেকটি হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট। যেমন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সার্কুলার অরবিট। আমরা যদি আর্থের সেন্টার থেকে একটি রেডিয়াস ড্র করি, তাহলে আমাদের সব দিকে সেম থাকবে, রেডিয়াস একটি কমন রেডিয়াস আমরা পাবো। এটি হচ্ছে সার্কুলার অরবিট। এবং ইলিপ্টিক্যাল অরবিট আমরা দেখতেই পাচ্ছি আর্থ থেকে এই ডিস্টেন্সে, আর্থ থেকে অরবিটের দূরত্ব সবচেয়ে কম। এখানে এখানে পেরিজি এবং অ্যাপোজি বলে একটি পজিশন তৈরি হয়। আর্থ থেকে এখানে অবস্থান সবচেয়ে কাছের এবং আর্থ থেকে আমাদের অরবিটের এই ডিস্টেন্সটি সবচেয়ে দূরে। এটি মূলত এই ধরনের অরবিটকে আমরা বলি ইলিপ্টিক্যাল অরবিট। এটি হচ্ছে ইসেন্ট্রিসিটির উপর ভিত্তি করে আমরা অরবিটকে ভাগ করছি। এরপর মূলত ইনক্লিনেশনের উপর ভিত্তি করে আমরা স্যাটেলাইট অরবিটকে তিনটি ভাগে ভাগ করতে পারি: ইকুয়েটোরিয়াল অরবিট, পোলার অরবিট এবং অন্য ধরনের যে অরবিট রয়েছে তার নাম হচ্ছে ইনক্লাইন্ডেড অরবিট। সবার প্রথমেই আমরা চলে আসব ইকুয়েটোরিয়াল অরবিট, অর্থাৎ ইকুয়েটর মানে হচ্ছে বিষুবরেখা। বিষুবরেখার উপরে অথবা বিষুবরেখার যে প্লেনটি রয়েছে সেই প্লেনের উপর ভিত্তি করে আমাদের অরবিটটি কেমন, তার সাপেক্ষে অরবিটটি কেমন, সেটি হচ্ছে আমাদের ইনক্লিনেশনের উপর ভিত্তি করে স্যাটেলাইট অরবিটের ক্লাসিফিকেশন। সবার প্রথমে আসবো ইকুয়েটোরিয়াল অরবিট। নাম থেকে বুঝতে পারছি ঠিক আমাদের পৃথিবীকে মাঝখানে যে রেখাটি টানা হয়েছে সেটি হচ্ছে আমাদের বিষুব রেখা, যেটি পৃথিবীকে দুটি অংশে, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। তাহলে এই বিষুব রেখার উপরে যে প্লেনটি তৈরি হয়েছে সেটি হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিট। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইনক্লিনেশন আই হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু এখানে অ্যাঙ্গেলের পরিবর্তন হয়নি। কিন্তু যদি আমাদের ইকুয়েটোরিয়াল অরবিটের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করে, প্লেনটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তখন সেই অরবিটকে আমরা বলি পোলার অরবিট। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েটর ছিল এখানে, ইকুয়েটরের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, অর্থাৎ নর্থ এবং সাউথ পোলের দিকে একটি প্লেন তৈরি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইনক্লিনেশনের মান আই হচ্ছে 90 ডিগ্রি। অন্য ধরনের যে অরবিট হয়েছে সেটি হচ্ছে ইনক্লাইন্ডেড অরবিট। ইনক্লাইন্ডেড মানেই হচ্ছে বাঁকানো। এই বাঁকানো যে অরবিট রয়েছে তার অবস্থান হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম। অর্থাৎ ইকুয়েটোরিয়াল প্লেন এবং পোলার প্লেনের মাঝামাঝি যে অরবিটটি রয়েছে সেটি হচ্ছে ইনক্লাইন্ডেড প্লেন। আমরা ইসেন্ট্রিসিটির উপর অরবিটের ক্লাসিফিকেশন দেখলাম, ইনক্লিনেশনের উপরে স্যাটেলাইট অরবিটের ক্লাসিফিকেশন দেখলাম। এবার আমরা অল্টিটিউড, অর্থাৎ আর্থের যে সারফেস, আর্থ সারফেস রয়েছে, আর্থ সারফেস থেকে স্যাটেলাইট কতটুকু উচ্চতায় আছে সেটার উপর ভিত্তি করে স্যাটেলাইটের ক্লাসিফিকেশন দেখব। যেমন এটার উপর ভিত্তি করে স্যাটেলাইটকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জিও স্টেশনারি অরবিট, একটি হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, আরেকটি হচ্ছে লিও অথবা লো আর্থ অরবিট। আমরা এখানে ফিগারে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বাইরে যেটি আছে এটির দূরত্ব হচ্ছে 36,000 কিলোমিটার। আমাদের আর্থের সারফেস থেকে জিও স্যাটেলাইটের দূরত্ব অথবা অল্টিটিউড হচ্ছে 36,000 কিলোমিটার অথবা 22,300 মাইলস। আরেকটি স্যাটেলাইট হচ্ছে মিও স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি। মিও স্যাটেলাইট, এখানে মিও স্যাটেলাইটের অরবিট দেখানো হচ্ছে। এটি হচ্ছে 8 থেকে 12,000 কিলোমিটার, আর্থের সারফেস থেকে 8 থেকে 12,000 কিলোমিটারের দূরে মিও স্যাটেলাইটটি অবস্থিত। আরেকটি হচ্ছে লিও স্যাটেলাইট, নাম থেকে বোঝা যাচ্ছে এটির অল্টিটিউড সবচেয়ে কম। এটির অল্টিটিউড মূলত 320 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। তবে মূলত বিভিন্ন লিটারেচারে অথবা অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এই অল্টিটিউড আসলে কোনো কোনো জায়গায় একটু পরিবর্তন দেখা গেছে। কোনো কোনো জায়গায় বলা হয় 500 থেকে 1000 কিলোমিটার, সেটি হচ্ছে লিওর অল্টিটিউড। এবং এর অ্যাপ্লিকেশনে বলা হয়েছে যে অর্থাৎ জিও স্টেশনারি যে অরবিটটি রয়েছে সেটি হচ্ছে একটি ইকুয়েটোরিয়াল একটি অরবিট,
অর্থাৎ ইকুয়েটরের উপরে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের বিষুবরেখা। এই বিষুবরেখার ঠিক প্লেন বরাবর এই জিও স্টেশনারি আর্থ অরবিটটি রয়েছে। সুতরাং এটি হচ্ছে একটি ইকুইটোরিয়াল প্লেন এবং তার ল্যাটেন্সি অনেক বেশি থাকে। ল্যাটেন্সি বলতে এখানে ডিলে বোঝাচ্ছে, অর্থাৎ একটি সিগন্যালকে ট্রান্সমিট করার পরে সেই সিগন্যালটি আবার রিসিভারের কাছে ফিরে আসতে যে সময়টি লাগে সেটি হচ্ছে ল্যাটেন্সি। এটা এক ধরনের ডিলে। যত স্যাটেলাইট যত দূরে যাবে, অরবিটে যত দূরে যাবে, সেই সিগন্যালকে ট্রান্সমিট করে আবার সিগন্যালকে ফিরে আসতে আরো বেশি সময় লাগবে, সেটি স্বাভাবিক। দূরত্ব যত বাড়বে সিগন্যালের ডিলেও তত বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমাদের লিও যেটি তার ল্যাটেন্সি সবচেয়ে কম, এবং এক্ষেত্রে আমাদের মিও যেটি আছে তার ব্যান্ডউইডথ কিন্তু অনেক বেশি এবং তার পাওয়ারও বেশি এবং তার ল্যাটেন্সিও জিওর থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু আবার লিওর থেকে ল্যাটেন্সি বেশি, ডিলে বেশি। আর লিও যে আর্থ অরবিট রয়েছে সেটির পাওয়ার কম, তার যেহেতু তার দূরত্ব সবচেয়ে কম সুতরাং তার ডিলেও কম, এবং এই লিও অরবিটে অনেকগুলো স্যাটেলাইট রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট রয়েছে লিওতে, এবং তার ফুটপ্রিন্ট অর্থাৎ কভারেজ এরিয়া, এটির কভারেজ এরিয়া ছোট, যেহেতু সে অল্প ডিস্টেন্সে রয়েছে, যার যেহেতু তার অল্টিটিউড কম, যেহেতু সে একটু পৃথিবী থেকে একটু উপরে রয়েছে, সুতরাং তার ফুটপ্রিন্ট অর্থাৎ তার আর্টে যেটুকু এরিয়া সে কভার করবে সেই কভারেজ এরিয়াটি তুলনামূলকভাবে মিও এবং জিওর চেয়ে কম। এবার আমরা একটু ডিটেইল আলোচনা করতে চাই। যেমন এখানে প্রথমটি যেটা আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট। জিও সিনক্রোনাস, জিও হচ্ছে পৃথিবী আর্থ, সিনক্রোনাস মানে হচ্ছে মিল রাখা, অরবিট হচ্ছে প্লেন, যে প্লেনে আমাদের বিভিন্ন স্যাটেলাইট ঘুরতে থাকে। অর্থাৎ যে প্লেন অর্থাৎ যে অরবিটটি পৃথিবীর সাথে মিল রেখে ঘুরতে থাকে সেটি হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট। পৃথিবীর সাথে সিনক্রোনাইজেশন রাখে যে অরবিট সেটি মূলত জিও সিনক্রোনাস অরবিট। এটি আমি বলেছি যে আর্থের সারফেস থেকে অ্যারাউন্ড 36,000 কিলোমিটার উপরে, এবং এটি মূলত কমার্শিয়াল পারপাসে এবং মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইটের জন্য ব্যবহার করা হয়, এবং এটি অনেক সময় কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং এর জন্য কিন্তু ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশের যে স্যাটেলাইট, একমাত্র স্যাটেলাইট বঙ্গবন্ধু 1, এটি কিন্তু একটি কমিউনিকেশন এবং এটি একটি ব্রডকাস্টিং স্যাটেলাইট। সুতরাং এই ব্রডকাস্টিং স্যাটেলাইটে হিসেবে আমরা কিন্তু জিও অরবিটকে ব্যবহার করেছি। এর বাইরে this type of satellite provides early warning of ballistic missile launch. বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে এই স্যাটেলাইটটি অনেক আগে থেকে বলে দেয় যে কোনো জায়গা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে কিনা। সেই ক্ষেপণাস্ত্রের বিপরীতে প্রোটেকশনের জন্য আগেভাগে ওয়ার্ন করলে মেজারমেন্ট নেওয়াটা সহজ হয়, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা সহজ হয়। আরেকটি অরবিট হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট। যেমনটি বলেছিলাম যে এটি আমাদের 5000 থেকে 15,000 কিলোমিটার উপরে হয় আর্থের, এবং এই স্যাটেলাইটটি মিওটি মূলত এই অরবিটটি ব্যবহার করা হয় মূলত নেভিগেশন স্যাটেলাইট হিসেবে। নেভিগেশন স্যাটেলাইটের মধ্যে একটি হচ্ছে জিপিএস, গ্যালিলিও এবং গ্লোনাস, এই তিনটি হচ্ছে এক এক ধরনের স্যাটেলাইট। জিপিএস মূলত ইউএস ভিত্তিক, ইউএস এর যে আর্মিরা যে স্যাটেলাইটটি ব্যবহার করে সেখান থেকে মূলত জিপিএস এসছে। গ্যালিলিও এবং গ্লোনাস এরাও মূলত নেভিগেশন স্যাটেলাইট, অর্থাৎ পার্টিকুলার লোকেশন খুঁজে বের করে, কিন্তু এরা ইউএস বেসড নয়। আরেকটি স্যাটেলাইট হচ্ছে লো আর্থ অরবিট। এটি এই অরবিটে যে স্যাটেলাইট দেখে প্লেস করা হয় তাদেরকে মূলত বলা হয় লিও স্যাটেলাইট, এবং এটির অল্টিটিউড অর্থাৎ পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে 500 থেকে 1000 কিলোমিটার, পৃথিবীর সারফেস থেকে এটি উপরে আছে, এবং এখানে আমরা ওয়েদার স্যাটেলাইট প্লেস করি, মিলিটারি ইন্টেলিজেন্স স্যাটেলাইট প্লেস করি এবং কমিউনিকেশন স্যাটেলাইট প্লেস করি। এখানে সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট থাকে। পরে চলে যাব স্যাটেলাইট অরবিটগুলোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, জিও স্যাটেলাইট, মিও স্যাটেলাইট, লিও স্যাটেলাইট, এবং এই অরবিটের উপর ভিত্তি করে তাদের হাইট দেওয়া আছে এবং তাদের পিরিয়ড দেওয়া আছে, অর্থাৎ কতটুকু সময় পর পর তারা পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করবে। দেখুন, আমরা জানি যে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে তার 24 ঘন্টা সময় লাগে, আহ্নিক গতি আমরা যেটাকে বলি, তাহলে সেই কারণে দিন রাত্রি হয়। ঠিক তেমনি স্যাটেলাইট কিন্তু
পৃথিবীকে এই স্যাটেলাইট পৃথিবী যেভাবে প্রদক্ষিণ করছে, যে গতিতে প্রদক্ষিণ করছে, এই জিও স্যাটেলাইট কিন্তু একই গতিতে প্রদক্ষিণ করছে। এজন্যই বলা হচ্ছে জিও সিনক্রোনাস অরবিট, অর্থাৎ আর্থ সিনক্রোনাস অরবিট। তাহলে তার গতিও পৃথিবীর গতির সমান হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আর্থের গতি হচ্ছে 24 আওয়ার্স, ঠিক তেমনি এই স্যাটেলাইটের গতিও হচ্ছে 24 আওয়ার্স পিরিয়ড। এবং মিও স্যাটেলাইটটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স, অর্থাৎ এটি পৃথিবীকে একদিনে 4 বার করে প্রদক্ষিণ করে এবং একবার প্রদক্ষিণ করতে তার 6 ঘন্টা করে সময় লাগে। লিও এটি যেহেতু অল্টিটিউড কম, যেহেতু তার রেডিয়াস কম, রেডিয়াস ছোট, সুতরাং খুব অল্প সময়ে সে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে। একবার লিও স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 1.6 থেকে 1.8 আওয়ার্স। তাহলে বুঝতেই পারছেন এটি পৃথিবীকে একদিনে অনেক বেশি বার সে প্রদক্ষিণ করতে পারবে। আমরা স্যাটেলাইট অরবিটের কথা বলেছি, এবার আমরা সংখ্যা দেখতে চাই যে স্যাটেলাইট অরবিটের সংখ্যা কেমন। যেমনটা বলছিলাম যে লিও স্যাটেলাইটের সংখ্যা সবচেয়ে বেশি 46%, এবং তারপরেই চলে আসে জিও স্যাটেলাইট। জিও স্যাটেলাইটের পার্সেন্টেজ হচ্ছে 43%। তারপরেই আসে মিও স্যাটেলাইট, এটি হচ্ছে টোটাল স্যাটেলাইটের অনলি 6%। মোলেনিয়া হচ্ছে মূলত সোভিয়েত ইউনিয়নের সিরিজ অফ স্যাটেলাইট। সোভিয়েত ইউনিয়ন 1965 সাল থেকে 2004 সাল পর্যন্ত অনেকগুলো সিরিজ অফ মিলিটারি এবং কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে। সেই সিরিজ অফ স্যাটেলাইটকে একসাথে বলা হয় মোলিনিয়া স্যাটেলাইট, এবং এর বাইরে অন্যান্য স্যাটেলাইট রয়েছে 3%। এবার আমরা চলে যাব কেন স্যাটেলাইট আসলে অরবিটে থাকে, স্যাটেলাইটগুলো কেন পৃথিবীতে ভেঙে পড়ে না কিংবা অরবিটের বাইরে চলে যায় না, মহাশূন্যে কেন চলে যায় না, কেন স্যাটেলাইটগুলো অরবিটে থাকে, কিছু দিয়ে তো বেঁধে রাখা হয়নি, তাহলে কেন সে অরবিটে থেকে যাচ্ছে, সে পৃথিবীতে এসে আছড়ে পড়ছে না কেন, সে অরবিট থেকে বাইরে চলে যাচ্ছে না কেন, এটার পেছনে কারণটা কি আসলে। আমরা যদি এটাকে আর্থ ভাবি, তাহলে আর্থের সেন্টার থেকে এই হচ্ছে রেডিয়াস, এটি হচ্ছে অরবিট, এই অরবিটে মূলত আমাদের স্যাটেলাইটগুলো ঘুরছে, এবং এক্ষেত্রে এই স্যাটেলাইটগুলো দু ধরনের ফোর্স এনকাউন্টার করছে। একটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ স্যাটেলাইটগুলো নিচের দিকে আকর্ষণ বোধ করছে, এই ধরনের আকর্ষণকে আমরা মূলত বলি হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। যদি আমি হাতের মধ্যে, আমরা ছোটবেলা অনেক খেলেছি মূলত, যে একটি রশির মাথায় আমরা যদি একটি কনক্রিটকে বাঁধি, একটি কনক্রিটকে যদি আমরা বাঁধি এবং সেটিকে হাত যদি আমরা এভাবে ঘোরাতে থাকি, তাহলে আমরা দেখব যে এক্ষেত্রে আমরা হাতের উপরে দুই ধরনের ফোর্স কিন্তু আমরা এখানে পাই। একটি হচ্ছে যে আমাদের কনক্রিটটি সে কিন্তু আমাদের হাতের দিকে আসতে থাকবে, আমরা যদি এই ফোর্সটিকে চালিয়ে না যাই তাহলে একটি সময় কনক্রিট কিন্তু হাতের কাছাকাছি চলে আসবে, নিচের দিকে পড়ে যেতে চাইবে। আর আমরা যখন এটিকে ঘোরাতে থাকি তখন কিন্তু বাইরের দিকে আরো একটি পুল কাজ করে, যেটি একটি নির্দিষ্ট অক্ষের মধ্যে সেটিকে না রেখে বরং এই কনক্রিটকে বাইরের দিকে ঠেলে বের করে দিতে চায়। এই ফোর্সটিকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, আর যেটি আমাদের কনক্রিটকে ভেতরের দিকে আকর্ষণ করে, নিচের দিকে টানতে থাকে, সেটিকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। এই স্যাটেলাইটের ক্ষেত্রে এই সেন্ট্রিপিটাল ফোর্সই মূলত হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটি আমাদের সেন্টারের দিকে আমাদের কাজ করে। আমরা যদি একটি বৃত্তাকার পথে আমরা কোনো জিনিসকে ঘোরাতে থাকি, তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে যে আকর্ষণটি আমরা অনুভব করব সেটিকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, এবং বৃত্ত থেকে বাইরে চলে যাওয়ার জন্য আরো একটি আকর্ষণ সে অনুভব করবে, সেটি হচ্ছে গতির কারণে এবং জড়তার কারণে। গতি এবং জড়তার কারণে, অর্থাৎ মোমেন্টামের কারণে সে বস্তুটি কিন্তু বাইরের দিকে চলে যেতে চাইবে, অর্থাৎ অরবিটের বাইরের দিকে চলে যেতে চাইবে। এবং স্যাটেলাইটে এই দুটি ফোর্সের ইন্টেন্সিটি বা দুটি ফোর্সের পরিমাণ কিন্তু সেম। F1 অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটি ফোর্সের পরিমাণ সেম থাকার কারণে মূলত স্যাটেলাইট একইভাবে একটি ফোর্স আরেকটি ফোর্সকে ক্যান্সেল আউট করে দেয়, সে কারণে তার অবস্থার কোনো পরিবর্তন হয় না, সে নিচের দিকেও নেমে আসে না, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সে পৃথিবীতে আছড়ে পড়ে না, এবং ঠিক একইভাবে সে পৃথিবী থেকে অরবিট থেকে বাইরেও চলে যায় না, মহাশূন্যে চলে যায় না।
কেননা একটি ফোর্স আরেকটি ফোর্সের, দুটি ফোর্সের পরিমাণ সমান থাকার কারণে এবং একটি ফোর্স আরেকটি ফোর্সের বিপরীত দিকে কাজ করার কারণে একটি ফোর্স আরেকটি ফোর্সকে ক্যান্সেল আউট করে দেয়, যে কারণে মূলত স্যাটেলাইট তার নিজের অবস্থানে থেকে অরবিটে ঘুরতে থাকে। এবং এটিকেই আমরা বলছি মূলত একটি গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটিকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, এবং আরেকটি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কারণেই স্যাটেলাইট অরবিটে এভাবে ঘুরতে থাকে। এটি হচ্ছে স্যাটেলাইট কেন অরবিটে থাকে তার কারণ। অ্যাডভান্টেজেস অফ স্যাটেলাইট কমিউনিকেশন, আমাদের যে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন আছে অর্থাৎ সেলুলার কমিউনিকেশনের কথা আমরা বলেছি, সেই সেলুলার কমিউনিকেশনের চেয়ে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করব। স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় আমাদের টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন যেমন সেলুলার কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, এগুলো মাঝে মাঝে ফেল করে। সেই মুহূর্তে স্যাটেলাইট কমিউনিকেশন একটি অ্যাডিশনাল কমিউনিকেশনের জন্য একটি মিনস তৈরি করে। অর্থাৎ সারা পৃথিবীকে কানেক্ট করার জন্য আমাদের রিডান্ডেন্ট অতিরিক্ত বেশ কিছু কমিউনিকেশনের প্রয়োজন হয়, মিনসের প্রয়োজন হয়, স্যাটেলাইট সেই কাজটি করে দেয়। এবং আমাদের যে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন সিস্টেম আছে তার কভারেজ এরিয়া কিন্তু কম, কিন্তু স্যাটেলাইটের কভারেজ এরিয়া অনেক বেশি টেরেস্ট্রিয়াল সিস্টেমের চেয়ে। অর্থাৎ আমরা সেলুলার বেসড বলি অথবা ল্যান্ডলাইন, ওয়্যার বেসড বলি, ওয়্যারলেস কিংবা ওয়্যার বেসড যে টেরেস্ট্রিয়াল সিস্টেম আছে, টেরেস্ট্রিয়াল বলতে পৃথিবীর ভেতরে বোঝাচ্ছে, আর এক্সট্রা টেরেস্ট্রিয়াল মানেই হচ্ছে পৃথিবীর বাইরে। স্যাটেলাইট কমিউনিকেশন হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল, আর টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে আমাদের সেলুলার, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, ওয়্যার অথবা ওয়্যারলেস কমিউনিকেশন, এই সবগুলোই মূলত টেরেস্ট্রিয়াল সিস্টেমের অথবা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশনের উদাহরণ। অর্থাৎ টেরেস্ট্রিয়াল সিস্টেমে আমাদের কভারেজ এরিয়া তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশনে আমাদের কভারেজ এরিয়া অনেক বেশি হবে। স্যাটেলাইটে আমাদের প্রথমে যে ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ করা, স্যাটেলাইট মেনটেন করার জন্য টিটিসি অথবা এসসিসি স্টাবলিশ করা, আর্থ স্টেশন স্টাবলিশ করা, এগুলোর জন্য যে খরচ, এগুলো খরচ হয়ে যাওয়ার পরে কমিউনিকেশন কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যেখানেই কমিউনিকেট করা হোক না কেন, যে ডিস্টেন্সেই কমিউনিকেট করা হোক না কেন, সেটি কিন্তু নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট, কেননা একটার উপর আরেকটি নির্ভর করে না। কেননা স্যাটেলাইট তার ফুটপ্রিন্ট অথবা তার কভারেজ এরিয়ার যে কোনো জায়গায় মূলত কমিউনিকেট করতে পারছে তার কভারেজ এরিয়া। কিন্তু আমরা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশনে দেখেছি যে ডিস্টেন্স যত বাড়ছে এক্সপেন্ডিচার তত বাড়ছে, খরচ তত বাড়ছে। স্যাটেলাইট কমিউনিকেশনে মূলত এই ডিস্টেন্সের উপরে এক্সপেন্ডিচার নির্ভর করে না। স্যাটেলাইট টু স্যাটেলাইট কমিউনিকেশন ইজ ভেরি প্রিসাইজ। যখন ইন্টার স্যাটেলাইট কমিউনিকেশন আসবে, অর্থাৎ ধরুন আমরা বসে আছি পৃথিবী বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের ঠিক বিপরীতে আমরা যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে কি করতে হবে? বাংলাদেশের আর্থ স্টেশন থেকে একটি স্যাটেলাইটে সিগন্যাল ট্রান্সমিট করতে হবে। সেই স্যাটেলাইটটি আবার তার লাইন অফ সাইটে থাকা আরো একটি স্যাটেলাইটে সিগন্যাল ট্রান্সমিট করবে। সেই স্যাটেলাইট তার পাশে থাকা আরো একটি স্যাটেলাইটে সিগন্যাল ট্রান্সমিট করবে। এভাবে মূলত বাংলাদেশের ঠিক বিপরীত পাশে যে দেশটি আছে, যার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমেও সে কানেক্টেড হতে পারছে না, সেখানে একটি স্যাটেলাইটের সাথে আরেকটি স্যাটেলাইট, আরেকটি স্যাটেলাইটের সাথে আরেকটি স্যাটেলাইট, এভাবে কানেক্টিভিটির মাধ্যমে সিগন্যাল ট্রান্সমিট করা যায় এবং এই ট্রান্সমিশন অত্যন্ত নিখুঁত এবং অ্যাকুরেট। হায়ার ব্যান্ডউইথ আর অ্যাভেলেবল ফর ইউজ, আমরা বলেছি যে স্যাটেলাইটে আমরা সি, কা, কু ব্যান্ডে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি সেটি অত্যন্ত হাই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে অনেক হিউজ ব্যান্ডউইথ, আর ব্যান্ডউইথ বেশি বলে বেশি পরিমাণ ডেটা সে ক্যারি করতে পারবে। এবার চলে আসি ডিসঅ্যাডভান্টেজ অথবা লিমিটেশন স্যাটেলাইট কমিউনিকেশনের। লঞ্চিং স্যাটেলাইট ইনটু অরবিট ইজ কস্টলি, ভীষণ এক্সপেন্সিভ, একটি মিশন ভীষণ এক্সপেন্সিভ, এবং অনেক সময় দেখা যায় যে স্যাটেলাইট লঞ্চ করার পরে স্যাটেলাইট মাঝে মাঝে বিধ্বস্ত হয়ে যায়, মাঝে মাঝে কাজ করে না। স্যাটেলাইট অরবিটে যাওয়ার পরে ঠিকভাবে ডিপ্লয় হবে কিনা, ঠিকভাবে অপারেশনাল ফেজে যাবে কিনা, সেটিও মাঝে মাঝে অনিশ্চিত হয়ে পড়ে। স্যাটেলাইট ব্যান্ডউইথ ইজ গ্র্যাজুয়ালি বিকামিং ইউজড আপ, আমাদের অরবিটে যতগুলো স্যাটেলাইট আছে এবং যে ব্যান্ডউইথ আমরা যে ব্যান্ডগুলো ইউজ করছি সি, কা, কু, এগুলো কিন্তু আস্তে আস্তে সমস্তই ব্যবহার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি রিইউজ করতে পারছি না, আমরা যেহেতু সেক্টরিং অথবা স্প্লিটিং করতে পারছি না, সুতরাং এগুলো ব্যবহার হয়ে যাচ্ছে। There is a large propagation delay in satellite communication than in terrestrial communication. স্যাটেলাইটে আমাদের প্রোপাগেশন ডিলে অনেক বেশি, যেমন সবচেয়ে বেশি হচ্ছে জিও স্যাটেলাইটে, কেননা জিও স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে।
এই 36,000 কিলোমিটার উপরে থাকার কারণে আমাদের প্রোপাগেশন ডিলে কিন্তু অনেক বেশি। যেমন একটি আর্থ স্টেশন থেকে আমরা যদি জিও সিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইটে অর্থাৎ একটি জিও স্যাটেলাইটে অর্থাৎ বঙ্গবন্ধু 1-এ আমরা ধরুন একটি সিগন্যাল ট্রান্সমিট করলাম, তাহলে আর্থ স্টেশন থেকে বঙ্গবন্ধু 1-এ সিগন্যাল ট্রান্সমিট করতে আমাদের সময় লাগবে 270 মিলি সেকেন্ড। 270 মিলি সেকেন্ড। আবার সেই সিগন্যালটি বঙ্গবন্ধু 1 থেকে আবার আরেকটি আর্থ স্টেশনে ফিরে আসতে আরো সময় লাগবে 270 মিলি সেকেন্ড। অর্থাৎ রাউন্ড ট্রিপ, অর্থাৎ ট্রান্সমিটার থেকে রিসিভার, রিসিভার থেকে আবার ট্রান্সমিটারে ফিরে আসতে সময় লাগবে 540 মিলি সেকেন্ড, 540 মিলি সেকেন্ড। এটি কিন্তু অনেক বড় একটি সময়। এই প্রোপাগেশন ডিলের কারণে আমাদের ট্রান্সমিশনে অনেক সময় সমস্যা হয় এবং প্রোপাগেশন ডিলের কারণে আরো বেশ কিছু জটিলতা দেখা যায়। জিটার এবং ল্যাটেন্সির কথা তো ইতিমধ্যে বলেছি। এবার আমরা চলে আসব জিপিএস এ। জিপিএস এর সাথে আপনারা সবাই পরিচিত। জিপিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম এটি হচ্ছে জিপিএস এর ফুল ফর্ম। এখানে আমরা জিপিএস এর একটি কনস্টেলেশন দেখতে পাচ্ছি। কনস্টেলেশন মানে হচ্ছে জিপিএস স্যাটেলাইটগুলোকে অরবিটে কিভাবে বসানো হয়েছে। এখানে জিপিএস এর কিছু কনফিগারেশন দেখানো হয়েছে। জিপিএস এ যে স্যাটেলাইট গুলো আছে সেখানে মূলত 6টি অরবিটাল প্লেন আছে, অর্থাৎ যে অরবিট রয়েছে সেখানে 6টি অরবিট রয়েছে। সেই 6টি অরবিটে আমাদের 24টি স্যাটেলাইটকে প্লেস করা হয়েছে, অর্থাৎ প্রতিটি প্লেনে 4টি করে স্যাটেলাইটকে প্লেস করা হয়েছে এবং তাদের অল্টিটিউড অর্থাৎ আর্থের সারফেস থেকে তাদের অল্টিটিউড বা তাদের উচ্চতা হচ্ছে 20,000 থেকে 20,200 কিলোমিটারের মতো এবং তাদের ইনক্লিনেশন হচ্ছে 55 ডিগ্রিস। ইনক্লিনেশনের বিষয়টা আমরা বলেছি যে আমাদের এখানে যদি বিষুব রেখার সাপেক্ষে যদি আমরা 0 ডিগ্রি চিন্তা করি তাহলে তার সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেল সে তৈরি করেছে, 55 ডিগ্রি ইনক্লিনেশন। এটি হচ্ছে জিপিএস। এবার আসি জিপিএস কিভাবে কাজ করে। জিপিএস স্যাটেলাইট মূলত নেভিগেশন ভিত্তিক কাজ করে, অর্থাৎ কোন অবস্থায় রয়েছে সেটি মূলত ডিটারমাইন করার জন্য জিপিএস স্যাটেলাইট ব্যবহার করা হয় এবং সেখানে টোটাল 24 স্যাটেলাইট রয়েছে এবং এটি ব্যবহার করা হয় ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে। এর বাইরে আরো কিছু স্যাটেলাইট আছে যেটি নেভিগেশনের জন্য ব্যবহার করা হয়, আমরা ইতিমধ্যে সেগুলোর সাথে পরিচিত হয়েছি। 24টি স্যাটেলাইট 6টি প্লেনে বসানো হয়, অর্থাৎ প্রতিটি প্লেনে 4টি করে স্যাটেলাইট রয়েছে এবং এই স্যাটেলাইটগুলো মূলত আমাদের যে স্পেস ভেহিকল অর্থাৎ যে স্যাটেলাইটগুলো সেগুলো রেডিও সিগন্যাল ট্রান্সমিট করে স্পেস থেকে। Each GPS satellite transmit data that indicates its location and the current time. তারা জিপিএস গুলো স্যাটেলাইটের যে অবস্থায় আছে সেখান থেকে সে ডাটা ট্রান্সমিট করে জিপিএস রিসিভারে। অর্থাৎ আমরা ফোনে যখন আমাদের লোকেশন আইডেন্টিফাই করি আমরা কোথায় আছি সেই জিপিএস এর অবস্থানটি, অথবা জিপিএস রিসিভার আছে, জিপিএস রিসিভার অন্য আরেক ধরনের একটি যন্ত্র যেটি শুধুমাত্র লোকেশন আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সেই জিপিএস রিসিভারে উল্লেখ করা হয় যে কোন লঙ্গিটিউড ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ উল্লেখ করে দেওয়া হয়। সেটি করা হয় মূলত জিপিএস স্যাটেলাইটটি সে কিছু ডেটা পাঠায়, সেই ডেটার মধ্যে তার লোকেশনটি থাকে এবং জিপিএস থেকে যখন ডেটাটি পাঠানো হয়েছিল তখন ওই জিপিএস এ কোন সময় ছিল সেটি পাঠানো হয়। এগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেইল আলোচনা করব। All GPS satellite synchronize operation so that these repeating signals can transmit at the same instance. একই সাথে যাতে পাঠানো যায়। GPS receiver compares the time a signal that has transmitted by satellite with the time it has received. The time difference tells the GPS receiver how far away the satellite is. আচ্ছা, বেসিক্যালি আমাদের যে কাজটি সেটি আমরা একটু বলি যে স্যাটেলাইট মূলত এই জিপিএস মূলত কিভাবে কাজ করে। জিপিএস মূলত কাজ করে আমরা একটু যদি প্রিন্সিপাল দেখি তাহলেই বুঝতে পারবো। জিপিএস এর 3D তে আমরা যদি 2D এর কথা চিন্তা করি তাহলে 2D তে এটিকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন প্রিন্সিপাল। এই জিওমেট্রিক প্রিন্সিপালে মূলত কি হয়, ধরেন আমি বললাম যে একটি পার্টিকুলার প্লেস থেকে আরেকটি পার্টিকুলার প্লেসের অবস্থান কোথায় সেটি আমরা নির্ধারণ করতে চাই। একটি উদাহরণ দিই, ধরেন আপনি জানেন না আপনি বর্তমানে কোথায় আছেন,
আপনি আপনার বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করছেন এবং আপনার বন্ধুর কাছে জানতে চাচ্ছেন যে আপনি কোথায় আছেন, অথবা বন্ধুকে বলতে চাচ্ছেন যে আমি এই জায়গায় আছি, তুমি এই জায়গায় এসে আমার সাথে দেখা করো। আপনি আপনার বন্ধুকে ধরেন বললেন যে আপনি জাতীয় সংসদ ভবনের গেট থেকে 1 কিলোমিটার দূরে আছেন। তাহলে সেখান থেকে আপনার বন্ধু কিন্তু বুঝতে পারবে না, কেননা জাতীয় সংসদ গেটকে মাঝখানে রেখে যদি 1 কিলোমিটার একটি ব্যাসার্ধ তৈরি করা হয়, তাহলে আপনি এই 1 কিলোমিটার ব্যাসার্ধের যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। অর্থাৎ এতে যদি আমি জাতীয় সংসদের গেট চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে 1 কিলোমিটার ব্যাসার্ধের আমরা যদি একটি রেডিয়াস আঁকি, তাহলে আপনার বন্ধু এই এত বড় জায়গায় আপনাকে খুঁজে পাবে না। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে, আমি আরো একটি জায়গা বলে দিচ্ছি, তাহলে আপনি বলতে পারেন যে এই এত বড় ব্যাসার্ধের মধ্যে যেহেতু আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং আপনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 1.5 কিলোমিটার দূরত্বে আছি। তাহলে আপনি কিন্তু আরো একটি অবস্থান বললেন। তাহলে এখান থেকে আপনি বললেন যে আপনি আছেন হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকে 1 কিলোমিটার দূরে এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে 1.5 কিলোমিটার দূরে। তাহলে আপনি কিন্তু দুটি পয়েন্ট পাচ্ছেন। তাহলে এখানে আমরা একটি বৃত্ত পাচ্ছি। এই 1 কিলোমিটার নিয়ে, সংসদ ভবনের গেট থেকে 1 কিলোমিটার নিয়ে আমরা যদি একটি ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটি বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। আপনি কি করলেন? আপনি বর্তমানে আরো একটি দূরত্ব বললেন। আপনি বললেন যে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 1.5 কিলোমিটার দূরে আছেন। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে মাঝখানে রেখে আমি যদি 1.5 কিলোমিটার একটি রেডিয়াস চিন্তা করি এবং সেটি নিয়ে আমরা আরেকটি বৃত্ত আঁকি, তাহলে কিন্তু এই দুটি বৃত্ত এইটুকু জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে। অর্থাৎ আপনি এইটুকু জায়গায় থাকতে পারেন। এই দুটি বৃত্ত যে জায়গায় ছেদ করেছে সেই জায়গায় আপনার অবস্থান হতে পারে। এখনো কিন্তু আপনার বন্ধুর পক্ষে খুঁজে বের করা সত্যি কঠিন যে আপনি এখন কোথায় আছেন। এরপরে যদি আপনি আপনার বন্ধুকে বলে দেন যে আমি তেজগাঁও রেল স্টেশন থেকে সোজাসুজি 500 মিটার দূরত্বে আছি, তাহলে তেজগাঁও রেল স্টেশনকে বৃত্তের কেন্দ্র ভেবে আমি 500 মিটার একটি রেডিয়াস চিন্তা করে যদি আমি আরো একটি বৃত্ত আঁকি, তাহলে কি হবে? তিনটি বৃত্ত কিন্তু এখন একটি বিন্দুতে ছেদ করেছে। এটিই হচ্ছে আপনার অবস্থান। এখন মূলত আপনার বন্ধু বুঝতে পারবে আপনি কোথায় আছেন। তাহলে এই তিনটি বিন্দুকে যদি আমরা এক জায়গায় ইন্টারসেক্ট করি, তাহলে এটি ফার্মগেট বাস স্ট্যান্ড হবে। অর্থাৎ আপনি এখন বর্তমানে ফার্মগেট বাস স্ট্যান্ডে রয়েছেন। তাহলে দেখুন, যখন আমরা তিনটি আলাদা আলাদা জায়গা থেকে আমরা যখন তিনটি লোকেশন বলবো, তাহলে সেই তিনটি দূরত্ব নিয়ে আমরা তিনটি বৃত্ত আঁকতে পারি। সেই তিনটি বৃত্ত কিন্তু একটি বিন্দুতে ছেদ করবে এবং সেই ছেদ বিন্দুটি হবে আপনার অবস্থান। এভাবেই মূলত 2D তে ট্রায়াঙ্গুলেশন প্রিন্সিপালের মাধ্যমে আমাদের জিপিএস এ আমাদের অবস্থান নির্ধারণ করা হয়। তবে পৃথিবী তো 2D নয়, পৃথিবী মূলত ট্রাইল্যাটারেশন প্রিন্সিপালের উপর কাজ করে, কেননা পৃথিবীতে লঙ্গিটিউড ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশের বাইরেও কিন্তু আরেকটি অবস্থান রয়েছে, সেটি হচ্ছে অল্টিটিউড অর্থাৎ উচ্চতা। তাহলে এই 3D অবস্থায় এই প্রিন্সিপালটি একটু ভিন্ন, অথবা এর কনসেপ্টটি একটু ভিন্ন। এত ডিটেইলে আমরা যাব না, আমরা মূলত এর কাজটি একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি একটি নির্দিষ্ট দূরত্ব বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা তিনটি আলাদা আলাদা দূরত্ব বের করে ফেলতে পারলে তিনটি আলাদা আলাদা বৃত্ত এঁকে একটি বিন্দুতে ছেদ করবে এবং সেখান থেকে আমরা মূলত বের করে দিতে পারবো যে কোথায় আছে, আপনার অবস্থানটা কোথায়। এটি মূলত যেভাবে কাজ করে সেই সহজ ইকুয়েশনটি হচ্ছে এরকম। আমরা সকলেই জানি distance equal to velocity into time। একটি জিনিসের একটি সিগন্যালের ভ্যালোসিটি কত এবং সেই সিগন্যালটি এসে পৌঁছাতে কতটুকু সময় লেগেছে, এই দুটি ভ্যালুকে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি ডিস্টেন্সটা পেয়ে যাব। ধরি আমাদের একটি রেডিও সিগন্যাল সে লাইটের গতিতে মুভ করে। আমরা জানি লাইটের স্পিড হচ্ছে 1,86,000 মাইলস পার সেকেন্ড। তাহলে 1,86,000 এটি হচ্ছে মাইলস পার সেকেন্ড, এটি হচ্ছে ভ্যালোসিটি, রেডিও সিগন্যালের ভ্যালোসিটি। এবং সেই সিগন্যালটি রিসিভারে এসে পৌঁছাতে সময় লেগেছে 0.06 সেকেন্ড। তাহলে আপনি ভ্যালোসিটি পেয়ে গেলেন, টাইম পেয়ে গেলেন। এখন আপনি এই দুটো কোয়ান্টিটিকে আপনি যদি মাল্টিপ্লাই করেন, দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করলে কিন্তু আপনি একটি
ডিস্টেন্স পেয়ে গেলেন, একটি রেডিয়াসের একটি ভ্যালু পেয়ে গেলেন। তাহলে এরকম তিনটি ভ্যালু নিয়ে যদি আমি তিনটি বৃত্ত আঁকি তাহলে কিন্তু একটি পয়েন্টে এসে সে মিলবে এবং সেখান থেকে আপনার লোকেশনটি আইডেন্টিফাই করা যাবে। এটি মূলত স্যাটেলাইটের ওয়ার্কিং প্রিন্সিপাল। স্যাটেলাইট এভাবেই কাজ করে এবং স্যাটেলাইট কাজ করার জন্য মূলত যেটা থাকে সেটা হচ্ছে আপনি এখানে আছেন, আর্থের সারফেসে আপনি এখানে আছেন এবং আপনার হাতে একটি হ্যান্ড হোল্ড রিসিভার রয়েছে, এটি হচ্ছে জিপিএস রিসিভার। এবং আমরা বলেছি যে আমাদের মিও আর্থ অরবিটে আমাদের যে স্যাটেলাইট রয়েছে সেখানে জিপিএস এর জন্য 24টি স্যাটেলাইট রয়েছে এবং 6টি প্লেনে, এক একটি প্লেনে 4টি করে স্যাটেলাইট রয়েছে। আমরা জিপিএস কমিউনিকেশন ঠিকভাবে হওয়ার জন্য আমরা দেখেছি যে 3টা বৃত্তের প্রয়োজন হয়, কিন্তু যেহেতু আমাদের পৃথিবীতে 3D, সুতরাং এক্ষেত্রে আমাদের ট্রাইল্যাটারেশন প্রিন্সিপাল অনুযায়ী 4টি স্যাটেলাইটের প্রয়োজন হবে। এবং জিপিএস এ সব সময় আপনি যেখানেই পৃথিবী পৃষ্ঠের যেখানেই অবস্থান করুক না কেন, আপনার যে হ্যান্ড হোল্ড ডিভাইসটি আছে, জিপিএস রিসিভারটি আছে, তার সাথে সার্বক্ষণিক 4টি, অ্যাটলিস্ট 4টি আপনার স্যাটেলাইট কিন্তু লাইন অফ সাইটে রয়েছে, অর্থাৎ ডিরেক্ট কন্ট্যাক্টে রয়েছে, অর্থাৎ 4টি স্যাটেলাইট আপনার রেডিও সিগন্যালকে রিসিভ করতে পারবে আপনার এই জিপিএস রিসিভারে। এখন আপনি পথ হারিয়েছেন, আপনি আপনার অবস্থান জানতে চাচ্ছেন। এখন এটি মূলত কিভাবে হয়? পৃথিবী থেকে একটি আর্থ স্টেশনের মাধ্যমে, যেটি হচ্ছে কন্ট্রোল সেগমেন্ট, তার মাধ্যমে একটি নির্দিষ্ট কোড পাঠিয়ে দেওয়া হয় 4টি স্যাটেলাইটে, জিপিএস 4টি স্যাটেলাইটে। সেই সিগন্যালটি আপনার মোবাইলে, সেই জিপিএস গুলো সেই সিগন্যাল সহ তাদের সময়টি পাঠিয়ে দেয় আপনার এই হ্যান্ড হোল্ড ডিভাইসে, অর্থাৎ জিপিএস রিসিভারে। আপনার জিপিএস রিসিভার রিসিভ করছে এই কোড এবং প্রত্যেকটি জিপিএস রিসিভার কোন সময় সিগন্যালটিকে পাঠিয়েছিল সেই সময়টি। বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করলে বুঝতে পারবো আমরা। ধরেন প্রত্যেকটি জিপিএস রিসিভারে আমাদের মূলত একটি করে অ্যাটমিক ক্লক থাকে। এই অ্যাটমিক ক্লক অত্যন্ত নিখুঁতভাবে একটি সময় বলে দেয়। জিপিএস স্যাটেলাইটগুলো, প্রত্যেকটি জিপিএস স্যাটেলাইটে অ্যাটমিক ক্লক থাকে, এটি অত্যন্ত নিখুঁত এবং সূক্ষ্ম সময় বলে দেয়। এখন আমাদের যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ হ্যান্ড হোল্ড যে রিসিভার, জিপিএস রিসিভার অথবা মোবাইল ফোন, এখন তো হাতে যে ব্যান্ডগুলো আছে, রিস্ট ওয়াচ যেগুলো আছে, সেগুলোতেও আমাদের জিপিএস ট্র্যাকার চলে এসছে। এখন প্রত্যেকটি জায়গায় কিন্তু একটি করে ঘড়ি আছে। এখন স্যাটেলাইটগুলো আপনার যে হ্যান্ড হোল্ড ডিভাইসটি আছে, এই ডিভাইসটিতে সিগন্যাল পাঠাবে। যে সিগন্যালটি পাঠাবে সেই সিগন্যালটিতে সে মূলত তাদের পাঠানোর সময়টিও আপনাকে উল্লেখ করে দিবে। সেই সিগন্যালটির মধ্যে সেই সিগন্যালটি কখন পাঠানো হয়েছিল সেই জিপিএস থেকে, সেই সিগন্যাল, সেই সময়টি সেই সিগন্যালের মধ্যে থেকে যাবে। আপনার ফোনটি তখন কি করবে? সেই সিগন্যালটি, প্রাপ্ত যে সিগন্যালটি হয়েছে সেই সিগন্যালটি রিসিভ করবে, সেই সিগন্যালে যে সময়টি উল্লেখ করা হয়েছে এবং আপনার ফোনে যে সময়টি দেখাচ্ছে, এই দুটি সময়ের ব্যবধান তৈরি করবে। অর্থাৎ ধরুন একটি স্যাটেলাইট, সে যে সময়ে, এই স্যাটেলাইটের কথা বলছি, জিপিএস স্যাটেলাইট 1, এই স্যাটেলাইটটি সিগন্যাল ট্রান্সমিট করেছিল 6:23:05 এবং এই সিগন্যালটি আপনার এই স্যাটেলাইটটি এই সময়টি উল্লেখ করে আপনার জিপিএস রিসিভারে একটা সিগন্যাল পাঠাবে। এবং আপনার এখানে যে ফোনটি আছে, যে হ্যান্ড হোল্ড ডিভাইসটি আছে, সেটির ঘড়িতে এখন দেখাচ্ছে 6:23:10, 6:23:10.10, অর্থাৎ এখানে টাইম ডিফারেন্স হচ্ছে 0.5 মিলিসেকেন্ড, সাপোজ 500 মিলিসেকেন্ড। 500 মিলিসেকেন্ড ডিফারেন্স থেকে সে বলে দিতে পারবে যে স্যাটেলাইটের ডিস্টেন্স কি। আমরা ডিস্টেন্স পেয়েছি, আমরা টাইম পেয়েছি, অর্থাৎ এই স্যাটেলাইট থেকে আপনার কাছে এসে পৌঁছাতে সিগন্যালটির কতটুকু সময় লেগেছে। এবং রেডিও সিগন্যাল ট্রান্সমিট করতে সময় লাগে 1,86,000 মাইলস পার সেকেন্ডে সে ট্রাভেল করে। সুতরাং ভেলোসিটি পেয়েছি, টাইম পেয়েছি, সেখান থেকে সে কিন্তু ডিস্টেন্স বের করে ফেলবে। একটি স্যাটেলাইটের ডিস্টেন্স বের করলো, আরেকটি স্যাটেলাইট একইভাবে একটি নির্দিষ্ট সময়, একই সময় সে সিগন্যাল ট্রান্সমিট করেছে এবং সে যখন সিগন্যাল ট্রান্সমিট করে তখন তার ট্রান্সমিটেড সিগন্যালের মধ্যে
সে যখন সিগন্যালটি ট্রান্সমিট করে তখন কটা বাজে সেই সময়টি কিন্তু সিগন্যালের মধ্যে দিয়ে দিয়েছে। এখন আপনার জিপিএস রিসিভার সে এই দুটি সময়ের অর্থাৎ কখন সিগন্যালটি পাঠানো হলো কখন সিগন্যালটি রিসিভ হলো এই দুটি সময়ের ব্যবধান তৈরি করবে। ব্যবধান থেকে সে বলে দিবে যে টাইম ডিফারেন্স এই, সিগন্যালের ভ্যালোসিটি এই, সুতরাং সিগন্যালের ডিস্টেন্স কত। দেখুন আপনি কিন্তু দুটি রেডিয়াস পেলেন এবং দুটি রেডিয়াস দিয়ে দুটি সার্কেল তৈরি করলেন। এখন দুটি সার্কেল থেকে আপনার এক্সাক্ট লোকেশন বের করা যাবে না, তখন আপনার আরো একটি রেডিয়াসের প্রয়োজন হবে, অর্থাৎ আরেকটি স্যাটেলাইট যে সিগন্যালটি ট্রান্সমিট করছে সেখানেও কিন্তু সে তার টাইমটি দিয়ে দিয়েছে, অর্থাৎ যে সময় সিগন্যাল ট্রান্সমিট করছে সেই সময়টি সে তার সিগন্যালের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আপনার জিপিএস রিসিভার সে যে সময় সিগন্যালটিকে রিসিভ করছে পাঠানোর সময় এবং রিসিভ করার সময় থেকে সাবট্রাক্ট করে মাইনাস করে সে প্রোপাগেশন টাইমটা বের করে ফেললো, অর্থাৎ স্যাটেলাইটটি যেখানে আছে সেখান থেকে আপনার রিসিভারে পৌঁছাতে কতটুকু সময় লাগলো সেই টাইম ডিফারেন্সটা বের করে ফেলেছে এবং তার কাছে ভ্যালোসিটি আছে, সুতরাং সে আরো একটি রেডিয়াস বের করে ফেলেছে। অর্থাৎ ট্রায়াঙ্গুলেশন প্রিন্সিপালে তিনটি সার্কেল কিন্তু এখন একটি বিন্দুতে ছেদ করেছে। এটিও কিন্তু যথেষ্ট নয়, কেননা আমরা আর্থে আছি 3D পজিশনে, আরেকটি আছে লঙ্গিটিউড, সুতরাং আমাদের চারটি স্যাটেলাইটের প্রয়োজন হবে। অর্থাৎ চতুর্থ স্যাটেলাইট যে সিগন্যালটি পাঠাবে সেখান থেকে আপনি আরো একটি বৃত্ত এঁকে এখন কিন্তু আপনি এক্স্যাক্টলি আপনার সেন্টিমিটার অথবা ইঞ্চ অ্যাকুরেসিতে আপনি আপনার অবস্থান বের করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার লঙ্গিটিউড কত, ল্যাটিটিউড কত, আপনার অল্টিটিউড কত, এই জিনিসটি কিন্তু আপনার জিপিএস রিসিভার বলে দিবে। এভাবেই মূলত জিপিএস কাজ করে এবং এই প্রিন্সিপালটি আমরা এখানে উল্লেখ করেছি। অ্যাপ্লিকেশন অফ জিপিএস টেকনোলজি, জিপিএস কোথায় কোথায় ব্যবহার করা হয়, আমরা লোকেশনের জন্য ব্যবহার করি, নেভিগেশনের জন্য ব্যবহার করি, ট্র্যাকিং এর জন্য ব্যবহার করি, ম্যাপ তৈরিতে ব্যবহার করি এবং টাইম প্রিসিশনের জন্য ব্যবহার করি। যেমনটা বলেছি যে জিপিএস স্যাটেলাইটগুলোতে অ্যাটমিক ক্লক দেওয়া থাকে, সেই অ্যাটমিক ক্লকের প্রিসিশন ইউজ করে আমরা টাইমিং পারপাসে জিপিএস টেকনোলজি ব্যবহার করি। এই ছিল মূলত স্যাটেলাইট কমিউনিকেশনের সবগুলো টপিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সকলের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আরো একটি লেকচার দিয়ে আমাদের সমস্ত লেকচার শেষ করব। সেই লেকচারটি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস। আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে আমি যে অ্যাসাইনমেন্টে পাঠিয়েছি সেই অ্যাসাইনমেন্টে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে যাতে আমি একটু আলোচনা করি। সেই অংশ হিসেবে ওখানে আমি অ্যাসাইনমেন্টে যে ম্যাথগুলো দিয়েছি তার মতো কিছু ম্যাথ আমি সলভ করে আপনাদের দেখাবো এবং সেখানে যে টার্মিনোলজিগুলো ইউজ করা হয়েছে তা ব্যাখ্যা করব। সেটা নিয়ে আমাদের লাস্ট লেকচার হবে। আজকের মতো লেকচার 5 শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।